আজকে আমরা ক্লাস 9 এর ডেফিনিট কোশ্চেন হচ্ছে 383 পেজে মডেল সেট 11 সলভ করব। কারণ আমি এর আগে ভিডিও পর্যন্ত তোমাদেরকে মডেল সেট 10 পর্যন্ত করিয়ে দিয়েছিলাম, আর আজকে মডেল সেট 11 থেকে করাবো। তো এখানে দেখো আমাদের দেওয়া আছে দ্য ইয়াং সিগাল, মানে ওই যে দ্য হিজ ফার্স্ট ফ্লাইটের ওই চ্যাপ্টারটা থেকে আমাদের প্যাসেজ তুলে দেওয়া আছে, আর এখান থেকে আমাদের কোশ্চেন দেওয়া আছে, সেগুলো আমাদেরকে সলভ করতে হবে। কোশ্চেন সলভ করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। The young seagull was on the ledge with his two brothers, with his parents, alone with friends. তো এটা হবে alone, কারণ ও ওই শৈলশিরার কাছে একাই দাঁড়িয়েছিল। He had been afraid to fly with them. Here them refers to, এখানে them হচ্ছে তার দুই ভাই এবং বোনকে বোঝানো হয়েছে, তাই his two brothers and sister হবে। The color of his body was grey, তার ধূসর রঙের বডি ছিল। The word herring refers to a kind of sea fish, এক প্রকার সামুদ্রিক মাছের নাম হচ্ছে হেরিং। In the straw nest of the seagull there was not a small fragment of food, কোনো খাবারের টুকরো পর্যন্ত পড়েছিল না। তারপরে আমাদের দুটো কোয়েশ্চেন আছে, হোয়াট ওয়াজ দ্য ইয়াং সিগাল সার্টেন অফ, ওই ইয়াং সিগাল কি ব্যাপারে নিশ্চিত ছিল। তো আমরা এখানে আনসার হিসেবে লিখতে পারি, ইন দ্য স্টোরি হিজ ফার্স্ট ফ্লাইট রিটেন বাই লিয়াম ওফ্লাহার্টি, দ্য ইয়াং সিগাল ওয়াজ সার্টেন অফ দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম অ্যাট দ্য টাইম অফ ফ্লাইং। আমাদের লিয়াম ওফ্লাহার্টির লেখা হিজ ফার্স্ট ফ্লাইট গল্পে তো ইয়াং সিগাল এই ব্যাপারে নিশ্চিত ছিল যে ওড়ার সময় তার ডানাগুলো তাকে কোনোভাবেই সাহায্য করবে না বা সহায়তা করবে না। আমাদের নেক্সট কোয়েশ্চেন আছে যে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ক্যাচ অফ হিজ এল্ডার ব্রাদার, তার বড় ভাইয়ের প্রথম শিকার কি ছিল। তো এখানে আমরা লিখবো, ইন দ্য স্টোরি হিজ ফার্স্ট ফ্লাইট রিটেন বাই লিয়াম ওফ্লাহার্টি, দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য ইয়াং সিগালস এল্ডার ব্রাদার ওয়াজ এ হেরিং ফিশ। ওই লিয়াম ওফ্লাহার্টির হিজ ফার্স্ট ফ্লাইট গল্পে তার বড় দাদার প্রথম শিকার ছিল একটা হেরিং মাছ। তারপরে আছে হোয়াই ডিড দ্য ইয়াং সিগাল ফিল দ্য হিট, কেন ইয়াং সিগাল সূর্যের তাপটা ফিল করতে পারছিল। তো এখানে আমরা লিখবো, ইন দ্য স্টোরি হিজ ফার্স্ট ফ্লাইট রিটেন বাই লিয়াম ওফ্লাহার্টি, দ্য ইয়াং সিগাল ফেল্ট দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইটফল। আগের দিন রাত থেকে সে যেহেতু কিছু খায়নি, সেই জন্য সে বেশি করে সূর্যের তাপটা অনুভব করতে পারছিল। হোয়ার ডিড দ্য ইয়াং সিগাল স্লিপ অ্যাট নাইট, কোথায় ইয়াং সিগালটা ঘুমিয়েছিল। ইন দ্য স্টোরি হিজ ফার্স্ট ফ্লাইট রিটেন বাই লিয়াম ওফ্লাহার্টি, দ্য ইয়াং সিগাল স্লেপ্ট অ্যাট নাইট অ্যাট দ্য লিটল হোল অফ দ্য লেজ। ওই শৈলশিরার কাছে যে ছোট গর্তটা ছিল সেইখানে ওই ইয়াং সিগালটা ঘুমিয়েছিল। তারপরে আছে হোয়াই কুড হি নট রিচ হিজ প্যারেন্টস উইদাউট ফ্লাইং, কেন সে তার বাবা মায়ের কাছে ওড়া ছাড়া পৌঁছাতে পারতো না। তো এখানে আমরা লিখবো, ইন দ্য স্টোরি হিজ ফার্স্ট ফ্লাইট রিটেন বাই লিয়াম ওফ্লাহার্টি, দ্য ইয়াং সিগাল কুড নট রিচ হিজ প্যারেন্টস উইদাউট ফ্লাইং as on each side of him the ledge ended in a sheer fall with the sea beneath and there was no ledge through the নর্থওয়ার্ডস। যেহেতু ওই শৈলশিরার দুই ধারেই কোনো কিনারা ছিল না এবং সেখান থেকে তাকে পড়ে যেতে হতো, নিচে অনেকটাই বিস্তৃত সমুদ্র ছিল, সেখান থেকে সে পড়ে যেত। যদি সে ওড়া ছাড়া হেঁটে হেঁটে পৌঁছানোর চেষ্টা করে তাহলে সে পড়ে যাবে। আর যেহেতু উত্তরের দিকে কোনো শৈলশিরাই নেই, সেই জন্য সে না উড়ে সেখানে পৌঁছতে পারবে না, মানে হেঁটে যাওয়ার কোনো চান্সই নেই। তারপরে আমাদের আছে হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওয়ার টট, তো তার ভাই এবং বোনকে শেখানো হয়েছিল, কি শেখানো হয়েছিল, দ্য আর্ট অফ ফ্লাইট অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, কি করে উঠতে হয় এবং কি করে মাছের জন্য ঝাঁপ দিতে হয়। তারপরে এখানে প্রথমে শূন্যস্থান আছে, লাস্টে দেওয়া আছে হি বিকেম অ্যাফ্রেড, মানে সে ভয় পেয়ে গিয়েছিল। কখন ভয় পেয়ে গিয়েছিল, তো এটাতে আমরা লিখবো ওয়েন হি হ্যাড রান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, যখন সে শৈলশিরার একেবারে কিনারায় চলে এসেছিল তখন সে ভয় পেয়ে গিয়েছিল। তারপরে আমাদের এখানে হান্টিং স্নেক থেকে দ্য নর্থ শিপ থেকে আমাদের প্যাসেজ তুলে দেওয়া আছে, আর এখানে আমাদের সলভ করতে হবে। তো দেখো, হান্টিং স্নেকের কোয়েশ্চেন সলভ করার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমি জানি না তোমরা কেউ ভিডিও দেখেছো কিনা, কিন্তু ফেসবুকে আমি একটা মাই টিউটোরিয়াল স্কিম বলেই নতুন পেজ খুলেছি, যেখানে আমি প্রতিদিন রাত 8টা থেকে 9টা পর্যন্ত লাইভে এসে তোমাদের সমস্ত সমস্যার সমাধান করে থাকি। তোমরা আমাকে যদি লাইভে চলাকালীন আমি যখন অ্যাক্টিভ আছি তখন যদি আমাকে কোনো বিষয়ে কমেন্ট করো আর বলো যে ম্যাডাম এই গ্রামারটার আনসার কি হবে, বা এই সমস্যাটা আমি বুঝতে পারছি না, বা আমাকে অমুক জিনিসটা বুঝিয়ে দিন, আমি কিন্তু তাহলে সঙ্গে সঙ্গে তাকে বুঝিয়ে দিতে পারবো। এক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে। ছোট ছোট বিষয় যেগুলো তোমরা ইউটিউবে কমেন্ট করো, একটা বিষয় দুবার করে ভিডিও বানানো আমার পক্ষে সম্ভব হয় না, তো সেই জন্য ফেসবুক পেজটা খোলা হয়েছে, যাতে আমি সেখানে গিয়ে লাইভে এসে তোমাদেরকে বোঝাতে পারি। সেখানে আমি প্রতিদিন রাত 8টা থেকে 9টা পর্যন্ত লাইভে আসি এবং তোমাদেরকে সমস্ত সমস্যার সমাধান করে দিই। তোমরা যদি এখনো পর্যন্ত ফেসবুক পেজটাকে ফলো না করে থাকো, তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে যাও, আর সেখান থেকে পেজে গিয়ে পেজটাকে ফলো করে দাও, লাইক করে দাও, আর অবশ্যই রাত 8টা লাইভের জন্য তৈরি থেকো। তো চলো, এখানে আমাদের কোয়েশ্চেন হচ্ছে, অ্যামং দ্য 3 শিপস ওয়ান ওয়াজ ইকুইপড, এটা হবে ফর এ লং জার্নি। তারপর হবে দ্য ওয়ার্ড কোয়েকিং মিনস স্টিরিং। তারপরে আছে হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দ্য সেকেন্ড শিপ, ওই দ্বিতীয় জাহাজটার সাথে হাওয়া কি করেছিল। তো এখানে আমরা লিখবো যে ইন দ্য পোয়েম দ্য নর্থ শিপ রিটেন বাই ফিলিপ লার্কিন, দ্য সেকেন্ড শিপ ওয়াজ
hunted by the beast like wind and it was forced to anchor in captivity. তো দ্য নর্থ শিপ, ফিলিপ লার্কিনের লেখা নর্থ শিপ কবিতাতে ওই দ্বিতীয় জাহাজটাকে একটা জানোয়ারের মানে পশুর ন্যায় একটা বাতাস তাকে শিকার করেছিল এবং তাকে বাধ্য করেছিল বন্দি দশাতে তাকে নোঙর ফেলতে। তারপরে আছে হোয়ার ওয়াজ দ্য ফার্স্ট শিপ ক্যারিড বাই দ্য উইন্ড, ওই বাতাসটা প্রথম জাহাজকে কোথায় পৌঁছে দিয়েছিল। তো এটা হবে ইন দ্য পোয়েম দ্য নর্থ শিপ রিটেন বাই ফিলিপ লার্কিন, দ্য ফার্স্ট শিপ ওয়াজ ক্যারিড টু এ রিচ কান্ট্রি বাই দ্য পজেসিং উইন্ড। ভালো মনোরম হাওয়ার মাধ্যমে ওই প্রথম জাহাজটা একটা সুন্দর বিত্তশালী দেশে পৌঁছে গিয়েছিল। তারপরে আছে হোয়াট ডিড দ্য পোয়েট সি ওভার দ্য লিফটিং সি, উত্তাল সমুদ্রের ওপরে পোয়েট কি দেখেছিল, কবি কি দেখেছিলেন। ইন দ্য পোয়েম দ্য নর্থ শিপ রিটেন বাই ফিলিপ লার্কিন, দ্য পোয়েট স দ্যাট 3 ships go sailing by over the lifting sea. দ্য নর্থ শিপ কবিতাতে, ফিলিপ লার্কিনের লেখা দ্য নর্থ শিপ কবিতাতে পোয়েট দেখেছিলেন যে উত্তাল সমুদ্রের ওপর দিয়ে 3টে জাহাজ বাণিজ্য করতে গেল। হোয়াট ডিড দ্য উইন্ড রাইজ, ওয়ার ডিড দ্য উইন্ড রাইজ, কোথায় বাতাসটা উঠেছিল। তো ওখানে আমরা লিখবো যে ইন দ্য পোয়েম দ্য নর্থ শিপ রিটেন বাই ফিলিপ লার্কিন, ফিলিপ লার্কিনের লেখা দ্য নর্থ শিপ কবিতাতে দ্য উইন্ড রোজ ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে বাতাস উঠেছিল। তারপর আছে ইন হুইচ ডাইরেকশন ডিড দ্য সেকেন্ড শিপ টার্ন, কোন দিকে ওই দ্বিতীয় জাহাজটা ঘুরেছিল, মানে কোন দিকে গিয়েছিল আর কি। তো এখানে হবে ইন দ্য পোয়েম দ্য নর্থ শিপ রিটেন বাই ফিলিপ লার্কিন, দ্য সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট, পূর্ব দিকে গিয়েছিল। ডেসক্রাইব দ্য কন্ডিশন অফ দ্য সি দ্যাট দ্য ফার্স্ট শিপ ফেসড, মানে কিরকম সমুদ্রের কোন অবস্থাটাকে প্রথম জাহাজ ফেস করেছে সেটা লিখতে বলেছে। তো এটা হবে ইন দ্য পোয়েম দ্য নর্থ শিপ রিটেন বাই ফিলিপ লার্কিন, দ্য ফার্স্ট শিপ ফেসড দ্য রানিং কন্ডিশন অফ দ্য সি। আমরা সবাই জানি যে ফার্স্ট শিপ রানিং সির ওপর দিয়ে বাণিজ্য করতে গিয়েছিল, তাহলে ছুটন্ত অবস্থাকে দেখেছে ফার্স্ট শিপ, তাই এটা হবে আনসার। তারপরে আমাদের একটা আনসিন আছে এবং যেখানে আনসিনটা হচ্ছে আমাদের মাঝেরহাট এরিয়া, সাউথ কলকাতার মাঝেরহাট এরিয়ার একটা ব্রিজ কলাপসড হয়েছে, মানে ভেঙে পড়েছে এবং তার জন্য অনেক মানুষের ক্ষতি হয়েছে। তো সেইটা নিয়ে আমাদের আনসিনটা দেওয়া হয়েছে, আর এখানে সেটা সম্পর্কে যে সমস্ত কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমরা সলভ করব। ফার্স্টে আছে ট্রু ফলস, তো আছে মাঝেরহাট এরিয়া ইজ ইন দ্য নর্থ কলকাতা, তো এটা ফলস হবে কারণ এটা সাউথ কলকাতা, আমি আগেই বললাম। এই দেখো এখানে আছে যে এ ব্রিজ কলাপসড ইন মাঝেরহাট এরিয়া অফ সাউথ কলকাতা অন টুয়েসডে, এটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে আছে ফিরহাদ হাকিম ইজ দ্য হোম মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল, এটা ফলস কারণ উনি হোম মিনিস্টার নয়। এখানে দেখো আছে যে উনি হচ্ছেন মিনিস্টার অফ উরবান ডেভেলপমেন্ট। এখানে আছে টকিং টু দ্য মিডিয়া ওয়েস্ট বেঙ্গল মিনিস্টার অফ উরবান ডেভেলপমেন্ট ফিরহাদ হাকিম সেড দ্যাট ইট ওয়াজ এ 40-year-old ব্রিজ। তো এখান থেকে এতটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে আছে নো ক্যাজুয়ালিটি হ্যাজ বিন রিপোর্টেড, এটা ফলস কারণ কোনো কিছুই ক্ষতি সাধনের ব্যাপারটা রিপোর্ট করা হয়নি, এটা কিন্তু ভুল কারণ এখানে আমাদের দেখো সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে আমরা দিতে পারি 1 person was killed and several others were trapped, বেশ কিছু জন আটকা পড়েছেন এবং একজন মানুষ মারা গেছেন, তো এটা ক্যাজুয়ালিটির মধ্যে পড়ছে যেটা রিপোর্ট করা হয়েছে, তাহলে এখান থেকে এতটা হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে আছে দ্য চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল স্পোক ফ্রম কলকাতা, এটাও ফলস কারণ আমাদের যিনি চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি তিনি কিন্তু কলকাতা থেকে কথা বলেননি, তিনি দার্জিলিং থেকে কথা বলেছেন, আর তার সাপোর্টিং স্টেটমেন্ট এইটা হবে মমতা ব্যানার্জি ইজ কারেন্টলি ইন দার্জিলিং। তারপরে আমাদের কি আছে শূন্যস্থান পূরণ, মাঝেরহাট ব্রিজ কানেক্টেড, এটা কি হবে মাঝেরহাট ব্রিজ কিসের সাথে কানেক্টেড, এখানে দেখো লেখা আছে যে মাঝেরহাট ব্রিজ বিটুইন তালতলা অ্যান্ড মমিনপুর, তালতলা এবং মমিনপুরকে কানেক্ট করেছে, তাই এখানে লিখতে হবে মাঝেরহাট ব্রিজ কানেক্টেড, এখানে লিখতে হবে তালতলা অ্যান্ড মমিনপুর। তারপরে আছে দ্য অ্যাক্সিডেন্ট অকিওর্ড অ্যাট, মানে কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা, কোথায় হয়েছে না মানে কখন হয়েছে আর কি, তো এটা হবে অ্যাট অ্যারাউন্ড 4:45 PM, ওখানে অ্যাট পর্যন্ত আছে, তোমাদেরকে শুধু অ্যারাউন্ড 4:45 PM লিখতে হবে। তারপরে আছে যে এখানে প্রথমে শূন্যস্থান আছে, তারপরে আছে হ্যাভ বিন হসপিটালাইজড, তো এখানে প্রথমেই আমাদের হবে যে দোজ হু ওয়ার ট্র্যাপড অ্যান্ড 6 persons। এইখানে দেখো আছে যে he added that those who were trapped have been rescued and 6 persons have been shifted to hospital। তো এখানে আমাদের have been hospitalized কি হবে, তো এখানে আমাদের জাস্ট 6 persons লিখতে হবে, ঠিক আছে, শুধু 6 persons লিখলেই হবে, 6 persons have been hospitalized। সোর্স অফ দ্য টেক্সট ইজ, এটা যেহেতু আমরা বুঝতে পারছি একটা নিউজ পেপার রিপোর্ট, তাহলে এটা নিউজ পেপারই লিখে দেবো কারণ আমাদের এখানে কোনো পার্টিকুলার নিউজ পেপারের কথা বলা নেই, তাহলে আমরা এখানে জাস্ট নিউজ পেপার লিখবো। সোর্স অফ দ্য টেক্সট ইজ নিউজ পেপার। ফুল ফর্ম অফ এনডিআরএফ ইজ, এনডিআরএফ এর ফুল ফর্ম কি, এখানে দেখো আছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, তো এটাই হচ্ছে আনসার। তারপরে প্রথমে শূন্যস্থান আছে হ্যাভ স্টার্টেড ইনভেস্টিগেশন, তো এটা হবে
দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ফায়ার ব্রিগেড অ্যান্ড ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স পার্সোনেল, ঠিক আছে, পার্সোনেল পর্যন্ত না লিখলেও হবে। দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ফায়ার ব্রিগেড অ্যান্ড ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, এইটুকু লিখলেই হবে। ওইটুকু লিখে হ্যাভ স্টার্টেড ইনভেস্টিগেশন, শুধু এইটুকু লিখলেই হবে যে দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ফায়ার ব্রিগেড অ্যান্ড এনডিআরএফ হ্যাভ স্টার্টেড ইনভেস্টিগেশন। তারপরে দুটো কোয়েশ্চেন আছে, হাউ ডিড নরেন্দ্র মোদী ডেসক্রাইব দ্য ইনসিডেন্ট, ইনসিডেন্টটাকে নরেন্দ্র মোদী কিভাবে বর্ণনা করেছেন। ইন দ্য গিভেন প্যাসেজ ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ টার্মড দ্য ইনসিডেন্ট অ্যাজ ডিপলি আনফর্চুনেট, একদম ভীষণ খারাপভাবে দুর্ভাগ্যজনিত একটা ঘটনা ঘটে গেছে বলে নরেন্দ্র মোদী বর্ণনা করেছেন। সেকেন্ড কোয়েশ্চেন আছে যে হোয়াট ডিড দ্য চিফ মিনিস্টার প্রমিস, চিফ মিনিস্টার কি প্রমিস করেছেন। তো দ্য ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি প্রমিসড দ্যাট পুলিশ ওয়্যার প্রবিং দ্য ম্যাটার, মমতা ব্যানার্জি এই প্রমিস করেছেন যে পুলিশ এই ব্যাপারটাকে খতিয়ে দেখবে। তারপরে এই প্যাসেজটার জন্য একটা টাইটেল খুঁজতে বলেছে, প্যাসেজটার জন্য টাইটেলটা কি হবে, আনফর্চুনেট কলাপস অফ মাঝেরহাট ব্রিজ, এটা হচ্ছে একদম ঠিকঠাক একটা টাইটেল। তারপরে আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে ফার্স্টে আছে এ সোলজার অ্যান্ড অ্যাফ্রেড অফ রাইটিং, একজন সোলজার কখনোই একজন সোলজার ভয় পেতে ভয় পায়, ঠিক আছে, মানে একজন সোলজার ভয় পেতেই ভয় পায়। তো এটাকে যদি আমরা অ্যাসার্টিভ করি, এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরিতে আছে, তো যদি এটাকে আমরা অ্যাসার্টিভ করি তাহলে এখানে হবে এই সোলজার শুড নট বি অ্যাফ্রেড অফ রাইটিং, একটা সোলজারকে কখনোই ভয় পাওয়া থেকে ভয় পেতে নেই, ঠিক আছে, এরকম একটা মানেটা দাঁড়াচ্ছে। তারপরে হচ্ছে উই ওয়েটেড পেশেন্টলি, আমরা ধৈর্য সহকারে দাঁড়িয়ে আছি, তো এটা পেশেন্টলি নাউন ফর্ম ইউজ করতে হচ্ছে, তো এখানে পেশেন্টলি নাউন ফর্ম হচ্ছে পেশেন্স, তাহলে আমরা ধৈর্যের সাথে দাঁড়িয়ে আছি, তাহলে এখানে কি হবে, উই ওয়েটেড উইথ পেশেন্স, এ দেখো উই ওয়েটেড উইথ পেশেন্স। তারপরে আছে ইট ইজ এ গ্রেট পিটি, এটা একটা খুবই দুঃখজনক ব্যাপার, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে আছে, এই সরি এটা অ্যাসার্টিভে আছে, এক্সক্লেমেটরিতে করতে হবে। তো আমরা এখানে ডাইরেক্ট লিখে দেবো যে হোয়াট আ গ্রেট পিটি। তোমরা যদি মনে করো গ্রেট কথাটা লিখবে না, তাহলে হোয়াট আ পিটি লিখে এক্সক্লেমেটরি চিহ্ন দিলেও হবে। তারপরে আছে মুম্বাই ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রাউডেড সিটিজ ইন ইন্ডিয়া, এটাকে পজিটিভ ডিগ্রি করতে বলেছে, তো মোস্ট ক্রাউডেডটা হবে শুধু ক্রাউডেড, ঠিক আছে, তো এটা হবে, আমরা জানি যে ওয়ান অফ দ্য থাকলে আমাদেরকে ভেরি ফিউ দিয়ে করতে হয় পজিটিভ ডিগ্রিতে, তাহলে প্রথমেই আমরা ভেরি ফিউ লিখবো, ভেরি ফিউ সিটি ইজ অ্যাজ ক্রাউডেড অ্যাজ মুম্বাই ইন ইন্ডিয়া। তারপরে কি আছে, হি কুড হ্যাভ হেল্পড মি, সে আমাকে হেল্প করতে পারতো, তাহলে এটা চেঞ্জ দ্য ভয়েস করলে কি হবে, আই কুড হ্যাভ বিন হেল্পড বাই হিম, ঠিক আছে, এখানে যেহেতু হ্যাভ আছে তার জন্য বিন আসছে, তাহলে আই কুড হ্যাভ বিন হেল্পড বাই হিম। তারপরে আছে আই ডু নট লাইক টি, আই ডু নট লাইক কফি, এটা নাইদার নট দিয়ে করলে কি হবে, আমি না তো চা ভালোবাসি না তো কফি ভালোবাসি, তাহলে আই লাইক নাইদার কফি নর টি, এটা হচ্ছে আনসার। তারপরে কি আছে, হি সেড টু মি হোয়াট আর ইউ লুকিং অ্যাট, সে আমাকে জিজ্ঞাসা করলো যে বললো যে তুমি কিসের দিকে তাকিয়ে আছো, আমি এটা যদি ন্যারেশন চেঞ্জ করে তাহলে কি হবে, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ লুকিং অ্যাট, আমি কিসের দিকে তাকিয়েছিলাম। হি ইজ টু শর্ট টু ডু ইট, এটা টু যদি রিমুভ করা হয় তাহলে আমাদের সো দ্যাট দিয়ে করতে হবে, তাহলে কি হবে, হি ইজ সো শর্ট দ্যাট হি ক্যান নট টু ডু ইট, হি ক্যান নট ডু ইট, টু হবে না, ঠিক আছে, হি ক্যান নট ডু ইট, আর যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাই জন্য এটা ক্যান নট হলো, যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে কুড নট হতো। তারপরে আমাদের ভোকাবুলারি সরি ফ্রেজাল ভার্বস আছে, ফার্স্ট আছে আন্ডারস্ট্যান্ড, তো ফ্রেজাল ভার্বের আন্ডারস্ট্যান্ডের ফ্রেজাল ভার্বস হচ্ছে মেক আউট, তাই এখানে যেহেতু কোনো ইডি যোগ নেই তাহলে মেক আউটই হবে। তারপরে আছে ফেইল্ড, তো ফেইল্ডের ফ্রেজাল ভার্ব হচ্ছে ফল থ্রু, আর যেহেতু ইডি যোগ আছে তাহলে এটা ফেল থ্রু হবে। তারপরে আছে ইন সার্চ অফ এ জব, তো ইন সার্চ অফটাকে আমরা লুক ফর বলি, তাহলে লুক ফরই হবে। তারপরে কোয়ারেল্ড আছে, কোয়ারেলের ফ্রেজাল ভার্ব হচ্ছে ফল আউট, কিন্তু এখানে ইডি যোগ আছে তাই ফেল আউট হবে। এখানে এবার ভোকাবুলারি, কেয়ারফুল অ্যান্ড থ্রু এনকোয়ারি, খুব সতর্ক এবং ইনকোয়ারির মাধ্যমে, তদন্তের মাধ্যমে যেটা হয় আর কি, তো এটা হচ্ছে ইনভেস্টিগেশন। লিসেনিং অর রিমুভাল অফ প্লেন ডিস্ট্রেস এটসেট্রা, কোনো কিছু থেকে মুক্তি পাওয়া, যন্ত্রণা বা হতাশা থেকে মুক্তি পাওয়া, এটা হচ্ছে রিলিফ। টেরিবল অ্যাক্সিডেন্ট, খুবই একটা খারাপ ঘটনা, সেটাকে ইনসিডেন্ট বলা হয়। ফেল ডাউন অর ইন, ভেঙে পড়া বা নিচের দিকে ঢুকে যাওয়া, সেটাকে কলাপস বলা হয়। তো এগুলো কোথায় আছে আমাদের আমাদের আনসারের মধ্যে, কলাপসটা এইখানে আছে, আর আছে ইনসিডেন্ট, তাই তো, এখানে আছে ইনসিডেন্ট, এইখানে আছে রিলিফ, আর এখানে আছে ইনভেস্টিগেশন। তো এখানে আমরা মডেল সেট 11টা সলভ করলাম, পরের ভিডিওতে মডেল সেট 12 সলভ করব। তো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে নিও আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে, আর এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিও, আর একটা করে লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।